হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে ওই সকাল 8:30টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে এই যে আমার জন্যে আর কি উষ্ণ গরম জল যেটা খায় সেটা বানাচ্ছি আর চা বানাচ্ছি। তো আজকে হাজব্যান্ড নিজে নিজেই উঠে চা করে খেয়ে বেরিয়ে গেছে। আজকে ওর কাজের চাপটা বেশি আছে, তাই জন্য ও চা খেয়ে চলে গেছে আর আমি একটু বেলায় ঘুম থেকে উঠলাম। কারণ কি বলো তো, আমি যে চোখের ডাক্তারটা দেখিয়েছি না, ওখান থেকে আমাকে একটা ওষুধ দিয়েছিল, যেই ওষুধটা আর কি শুধুমাত্র রাত্রিরে খাওয়ার জন্য। তো রাত্রিরে খেয়ে শুলে সকালে মোটে ঘুম ভাঙতে চায় না, খুব কষ্ট হয় সকালে ঘুম থেকে উঠতে। ডাক্তারবাবু বলেই দিয়েছিল যে একটু ঘুম হবে, কিন্তু এত পরিমাণে ঘুম হচ্ছে। তো সারা রাত্রিরে 2-3বার উঠছি, কিন্তু সকালের দিকে একদম ঘুম ছাড়ছে না। যাই হোক, হাজব্যান্ড তো নিজে চা খেয়ে চলে গেছে। তো আমি এখন একা একা চা খাবো আর রান্নাবান্না করতে হবে, মেয়ে স্কুল আছে। তো দেখি, ওকে আজকে বলেছি যে কালকে রাত্রেই বলে রেখেছিলাম যে আজকে আর ভাত খেয়ে যেতে হবে না, তো স্কুল থেকে এসে ভাত খাবি। তো সেই মতো আর রান্নাটার ঝামেলা এখন সকালে নেই। তো রান্না তো করতেই হবে, বেলার দিকে করব। তার আগে ঘরের সমস্ত কাজ করে নিয়ে পুজো করে তারপরে রান্না বসাবো। আর মেয়েকে টিফিনে আজকে আর কি ওর বাবাকে আর কি বলে রেখেছে রাত্রিরে যে ধোসা আনার জন্যে। তো ওর বাবা কাজে গেছে, আসার পর তো ওর জন্য হয়তো ধোসা আনবে। তো আমার আবার ধোসা এগুলো খেতে ভালো লাগে না, সকালে একটু মুড়ি তরকারি হলেই আমার বেশ ভালো লাগে। তাছাড়া মাঝে মধ্যে একটু লুচি তরকারি হলেও ভালো লাগে। কিন্তু আমি যেই দোকানে খাই সেই দোকানটা আর কি খোলেনি। হাজব্যান্ড ফোন করেছিল, বললো তোমার জন্য ধোসা নিয়ে যাচ্ছি। তো আমি প্রথমে নাই বলেছিলাম, আবার ভাবলাম ঘরে তো সেরকম টিফিন করার কিছু নেই, নেই বলতে কি বানাতে হবে, কিন্তু এখন বানানোর মতো সময় আমার হাতে নেই, যেহেতু বেলায় ঘুম থেকে উঠেছি 8টার দিক করে। তো 8:30 থেকে কাজ শুরু করেছি, সংসারে কাজ গুছিয়ে। হাজব্যান্ড আর কি হাফবেলা কাজ আছে, হাফবেলা ঘরে থাকবে, তো সেই মতো আমাকে রান্নার তোড়জোড়টাও করতে হবে। আর আজকে তো সোমবার, এই একটা দিনই হাজব্যান্ডের ছুটি থাকে। তো এই সপ্তাহে কাজের চাপ আছে বলে হাফবেলা কাজ করবে, হাফবেলা ছুটিতে থাকবে। যাই হোক, এখন বিছানাপত্র গুছিয়ে নিয়ে এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব, নিয়ে তারপরে মুছে নেব। দুদিন বাড়িতে ছিলাম না বলতে তোমরা তো জানোই না, তোমাদের সঙ্গে ব্লগ শেয়ারই করিনি। শনিবার গিয়েছিলাম, রবিবার বিকালে চলে এসেছি। গিয়েছিলাম হচ্ছে মাসিমণির বাড়ি, কালী পুজো ছিল। তো হঠাৎ করে যাব না বলে রেখেছে, অনেক দিন থেকে নেমন্তন্ন করেছিল, কিন্তু কোনো রকম যাওয়ার ছিল না, প্রোগ্রাম ছিল না। হাজব্যান্ড তো যেতেই চাইছে না, ওর কাজের এত চাপ। তো আমাকে আবার ফোন করছিল সন্ধ্যের দিকে, বিকালের দিকে। তো মনটাও খারাপ হচ্ছিলো যে এতবার বলছে যাব না। তো আবার হঠাৎ করে হাজব্যান্ড রাত্রিরে ফোন করলাম হাজব্যান্ডকে ওই 7টার দিক করে, যে মাসিমণির বাড়ি যাব। ও তো যেতেই দিতে চাইছিল না, এত রাত্রির হয়ে গেছিলো বলে। 7টা বেজে গিয়েছিলো, মেয়ে আঁকতে গিয়েছিলো, এঁকে এসে তারপরে গিয়েছিলাম। তো রাগারাগি করছিল, আমি আবার বুঝিয়ে বলতেও আবার গাড়িতে তুলে দিয়ে গেছিলো। তো আমি মাসিমণির বাড়ি যেতে যেতে আমার 8:30-9টা বেজে গেছে। তো ওই শনিবারটা ছিলাম, ঠাকুর দেখেছি আর করেছি, ঘুরেছি 3টে পর্যন্ত রাত্রি জেগে। রবিবার আবার খাওয়া দাওয়া করে দুপুর করে বেরিয়ে পড়েছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো কালকে বিকালে বাড়ি এসেছি, আর আজকে হচ্ছে সোমবার। অনেক কাচাকুচিও আছে যেগুলো আর কি নিয়ে গিয়েছিলাম, পরে গিয়েছিলাম। দেখো, কোথাও গেলে কি বলবো, নোংরা হোক আর না হোক কাচাকুচি করতেই হবে। আর এমনিতেও ডেলি আমার কাচাকুচি থাকে। আর দেখো, শনিবার গেছি, রবিবারটা বাড়ি ছিলাম না, একটা দিন শুধু ঘর দালানে ঝাড়ু পড়েনি, তাতেই ঘর দালানের অবস্থাই হয়ে গেছে। এত ধুলো, ঝাড়ু দেওয়ার সময় আমার হ্যাঁচি হয়ে যায়। এমনি আমার তো ডাস্ট অ্যালার্জি আছে। তো যখন ঝুল ঝাড়ি, ঘর পরিষ্কার করি, তখন বেশি বেশি হয়। আর এই ধুলো যদি নাকে ঢোকে আমার হ্যাঁচি আরম্ভ হয়ে যায়, সর্দি আরম্ভ হয়ে যায়। তো অনেক সাবধানে আমাকে কাজ করতে হয়। তো চলো, এখন ঘর দালান সব পরিষ্কার করে মুছে নিয়েছি, উঠোনটাও একটু ঝাড়ু দিয়ে নিই, একদিন ঝাড়ু দিইনি। আর ওই যে দেখতে পাচ্ছ, জামা কাপড় সব বার করে রেখেছি, নতুন পুরনো যেগুলো আর কি নিয়ে গেছিলাম। আর কয়েকটা আছে ঘরে ডেলি ইউজ করার জামা, সেগুলো একবারে কেচে দেবো। আর জল ঠিকঠাকভাবে দিচ্ছে না, আর আমাদের পাতকের জলটা না বন্ধুরা, আজকে তো সোমবার, আজকে থেকেই একটু নষ্ট মতো হয়ে গেছে। কালকে যখন রাত্রে এসেছিলাম তখন অতটা বুঝতে পারিনি, কিন্তু আজকে সকাল থেকেই দেখছি পাতকের জলটা একদম কি বলবো, হঠাৎ করে কালো হয়ে গেছে আর বাজে একটা দুর্গন্ধ বেরোচ্ছে। তো টাইম কলেও জল ঠিকঠাক দিচ্ছে না, সেইভাবে জল ধরে রাখতেও পারছি না। একটু বেশি বেশি জল দিলে হয়তো 2-1টা জার আর কি ড্রাম ভর্তি করে রাখতে পারি, কিন্তু জলই দিচ্ছে না। ওই যে দেখতে পাচ্ছ, একটা কালো বালতি আর একটা গামলা বসানো আছে, ওতে একটু একটু জল আছে, ওই জলটাই আর কি আমি চান করব। আর মেয়ে তো কলের জলে চান করে ও বেরিয়ে গেছে, ও স্কুলে চলে গেছে।
আর আমি এদিকে আর কি কাজগুলো গোছাচ্ছি। টাইম কলে আগে আগে বেশ ভালো জল দিত আর কি, ইদানিং এত কমে গেছে জল দেওয়া। জল দেয় অনেকক্ষণ, কিন্তু এত আস্তে জল দেয় যে 2-3টে বালতি ভর্তি হয় না। আর জল তো সমস্ত কাজেই লাগে বলো, বাসন ধোয়া, কাপড় কাচা সমস্তটাতেই জল লাগে। তো আর আমি না একদম অল্প জলে চান করতে পারি না। আজকে আমার চান করতে একটু সমস্যা হয়েছে, মানে একদম মাপের জলে চান করতে হয়েছে। পাতকের জলে চান করি, কিন্তু পাতকের জলটা যেহেতু খারাপ হয়ে গেছে, কলের জলে চান করতে হয়েছে। তো এখন চান করে পুজো করে নিলাম, নিয়ে আর এখন এই যে চুলটা মেখে একটু ক্রিম মেখে নেব। গরম তো ভালোই পড়ে গেছে, কিন্তু চান করার পর মুখটা একটু টান টান ভাব থাকে, তাই চান করার পর একটু অল্প ক্রিম মেখে নিই। মাঝে মাঝে মাখি, আবার মাঝে মাঝে মাখি না। তো এক্ষুনি রান্নাঘরে ঢুকবো, গরম তো হবেই, তাও ক্রিমটা মাখলাম, মুখটা কেমন সাদা সাদা হয়ে থাকে। আর এই কয়েকদিন হলো মানে চান করার পর একটু টোনার আর কি মুখে ব্যবহার করছি। সব সময় মনে থাকে না, যখন মনে থাকে তখনই ব্যবহার করি। চান করার পর ব্যবহার করি আর রাত্রিরে ব্যবহার করি। দেখো এমনিই আমাদের সংসারের মানে প্রচুর কাজের চাপ, তার মধ্যেও যদি একটু সময় বার করে নিজের জন্যে আর কি একটু সময় বার করে শরীরের স্কিনের যত্ন নেওয়া যায়, তো স্কিনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। কিন্তু সেই সুযোগ সেই সময় তো আমাদের হাতে নেই। তাও মাঝে মাঝে চেষ্টা করি নিজের জন্য একটু সময় বার করার। তো যাই হোক, আর ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে চোখের ডাক্তার দেখিয়েছি, তো চশমা তো দিয়ে দিয়েছে 3-4 দিন হয়ে গেল, কিন্তু চোখে তো আমি প্রায় সময় দিচ্ছি। মানে এই সকালবেলা চান করার পর আমার মাথার যন্ত্রণাটা বেশি হয়, তার জন্যই একটু চশমাটা পরলাম। কিন্তু এই চশমাটা পরে জাস্ট টিফিনটা খাবো, তারপরেই খুলে ফেলবো। বেশিক্ষণ পরে থাকতে পারি না, আসলে অভ্যাস নেই। তো মানুষ অভ্যাস না হলে তো কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারে না। তো কী করবো, এই খাওয়া দাওয়া করার পর চশমাটা খুলে রেখে সংসারের কাজগুলো করবো। আর আজকে দেখো 3 রকম মাছ এনেছে। তো টিফিন তো খেয়ে নিলাম, দেখতে পেলে কী খেলে, মানে কী খেলাম আর কি। ধোসা এনেছিল, তো ওটাই খেলাম টিফিন। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ এনেছে, আর এখানে হচ্ছে রুই মাছ এনেছে। আজকে ভয়েস দিতে গিয়ে এত কথা আটকাচ্ছে যে কি বলবো, পুরো মানে ভয়েসটাতেই মানে কতবার যে কেটেছি তার ঠিক নেই। আসলে কি বলো তো, মনটা একটু খারাপ আছে, অন্যমনস্ক হয়ে গেছে। ভিডিও এডিট করছি, ভয়েস দিচ্ছি ঠিক আছে, কিন্তু তারই মধ্যে মানে মনটা অন্যদিকে চলে যাচ্ছে। তখনই আমার কথা এত জড়িয়ে যাচ্ছে, মানে উল্টো পাল্টা কথা মানে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেগুলোই মনে হচ্ছে যেন ভয়েসে আমি বলে দিচ্ছি, সেরকমভাবে কথা বলতে বলতে সব কিছুই গুলিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে নিয়ে এসছে আজকে ইলিশ মাছ নিয়ে এসছে। মানে আজকে সোমবার, আজকে আমার মন ঠিকই আছে, মন প্রাণ সবই ঠিক আছে, কিন্তু যেদিন আর কি ভয়েসটা দিচ্ছি সেদিনকের কথা বলছি, মনটা একদম ঠিক নেই। তো আজকে ইলিশ মাছ এনেছে। বেশ কয়েকদিন আগে হাজব্যান্ডকে বলেছিলাম যে ইলিশ মাছ খাবার খুব ইচ্ছা হচ্ছে, তাই হাজব্যান্ড ইলিশ মাছ এনে দিয়েছে। তো মাথাটা লেজাটা রেখে দিয়েছি, আর এই যে সবার 2 পিস করে ইলিশ মাছ রান্না করব। আর রুই মাছ আনলো, চিংড়ি মাছ আনলো, ওগুলোও মানে ধুয়ে ফ্রিজে ভালো করে রেখে দিয়েছি গুছিয়ে। ওগুলো তো সারা সপ্তাহের মাছ। আর আজকে কিন্তু আমার 1 পিস করে করারই ইচ্ছা ছিল, কিন্তু হাজব্যান্ড বলল যে না, 2 পিস করে করো আর লেজাটা আর মাথাটা রেখে দাও। প্রথমে বলেছিল মাথাটা ফেলে দিতে। আমার হাজব্যান্ড এরকমই, জানো তো, কোনো মাছের মাথা যদি কিনে নিয়ে চলে আসে না, শুধু বলবে ফেলে দাও ফেলে দাও। তো ফেলে কেন দেবো বলো, এত দাম দিয়ে জিনিসটা নিয়ে এসেছি। ইলিশ মাছের কোনো কিছুই বাদ যায় না আঁশ ছাড়া। তো মাথাগুলো গুছিয়ে রেখে দিয়েছি, একদিন রান্না করে ফেলবো, ও খাবে না, আমাকেই খেতে হবে। আর ইলিশ মাছটা ভাবছি আজকে সর্ষে দিয়ে করবো। প্রথমে ভেবেছিলাম যে ভাপা করব, কিন্তু হাজব্যান্ড আবার বললো না, ভাপা করলে তো তেলটা পাওয়া যাবে না, তুমি ইলিশ মাছটা ভেজেই রান্না করবে। তো হাজব্যান্ডের কথা মতো ভেজেই রান্না করতে হবে। তেলটা দিয়ে ভাত খেতে সবাই পছন্দ করে, শুধু আমি আর আমার হাজব্যান্ড না, আমি আমার মেয়ে সবাই পছন্দ করে। আর একদিন আমার হাজব্যান্ডের সঙ্গে বাজারে গিয়েছিলাম, মাগরদা বাজারে, তোমরা তো দেখেছো সেদিন কুমড়ো ফুল দেখেছিলো। সেদিন থেকে বলছিল যে কুমড়ো ফুলের বড়া খাবো, কুমড়ো ফুলের বড়া খাবো। তাই আজকে আমাকে আর বলেনি, নিজে নিজেই নিয়ে চলে এসছে। তো আমি আনতেই রাগারাগি করছিলাম যে কেন এনেছো এইসব আবার ঝামেলা, তেলের জিনিস একদম ভালো লাগে না। তো ও বললো আমার খাবার ইচ্ছা হচ্ছে, তো ওদের মতোই করে দেবো, আমি খাবো না, 4টে করবো, মেয়ের 2টো আর হাজব্যান্ডের 2টো, আর বাকি যদি থাকে রেখে দেবো। তো একদম শুকিয়ে গেছে ফুলগুলো, কেমন হয়ে গেছে, এটাই আর কি পয়সা দিয়ে কিনে এনেছে। আমার হাজব্যান্ডের কী বলো তো, হলেই হলো, যত দাম দিয়েই হোক নেবে জিনিসটা, যে খারাপ হোক আর ভালো হোক এরকম একটা ব্যাপার। আর বাজারের সেরা জিনিসটা কিনে আনবে, কিন্তু খারাপ হলে সেটাই নিয়ে আসবে, কোনো রকম দরদাম করবে না, কিছু নয়। দেখতে পাচ্ছ ফুলগুলোর কী অবস্থা, একটা ফুল মানে ভালো নেই, কেমন নেতিয়ে গেছে, পাতাগুলো গুটিয়ে গেছে। তো মনে হচ্ছে যেন আজকের না, বাসি ফুল এরকম মনে হচ্ছে।
তো চলো ওদিকে ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে আর একটু রোদে শুকনো হতে দিয়েছি, কারণ জল থাকলে তো বেসনে ধরবে না, তাই একটু শুকনো করে নেব। আর এদিকে ততক্ষণ আমি মশলার পেস্টটা করে নেবো। আর এখানে হচ্ছে আমাদের তো সর্ষে খাওয়া হয় না, হাজব্যান্ডকে বলতে এখন আবার একটু সর্ষে এনে দিল। এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দেবো, নুন দেবো আর তেল দেবো। তো এটা দিয়ে আর কি একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। আর আমার হাজব্যান্ড এমনিতেও সর্ষে পছন্দ করে না, আর যদিও বা আমাকে করতে হয়, কী করতে হয় বলো তো, ওই ছাঁকুনি করে ছেঁকে খোসাটা বাদ দিয়ে দিতে হয়। তার সঙ্গে একটু পোস্তও দিয়ে দিলাম। আজকের রেসিপিটা একদম ফোন দেখেই করছি। তো আমি সর্ষে ইলিশ করি এমনি এমনি নিজের মন থেকেই করি, কিন্তু আজকে একটু ইচ্ছা হলো অন্যরকমভাবে বানানোর, তাই আর কি ফোন দেখেই বানাচ্ছি। আর ওখানে বেসন এনে রেখেছে, তো আগে মাছটা রান্না করে নেব, তারপরে বেসনটা আর কি করবো। আর আজকে সেরকম কিছু রান্না করছি না, এই যে ইলিশ মাছটা করবো আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া আর একটু আমের চাটনি করব। সেই আম আনা হয়েছিল হাজব্যান্ডের সঙ্গে যখন বাজারে গিয়েছিলাম, তখন আম আনা হয়েছিল। তারপর থেকে আম একদিন চাটনি হয়েছিল, তো অর্ধেকটা আম নষ্ট হয়ে গেছে আর একটা গোটা আম আছে, সেটাই ভাবছি আজকে করে রেখে দেবো। করে রেখে দিলে কী হবে, আম মানে চাটনি তো নষ্ট হয় না, তবু 2 দিন থাকবে, 2-3 দিন ধরে খাওয়া যাবে। কিন্তু এই যে আমটা কেটে রেখে দিলে আমটা নষ্ট হয়ে যায়। এর আগের দিন ওই কেটে রেখেছিলাম, আমটা পুরোই নষ্ট হয়ে গেছে। তো চলো এখন এদিকে মাছগুলো ভেজে নিই। তো একদম হালকা ভাজবো, আর একদম তো মানে সিজনের মাছ নয় এটা, বলতে গেলে অফ সিজনের মাছ, তো তেল একদমই বেরোয়নি, একটুখানি তেল বেরিয়েছিল। তো কিন্তু মাছটা খেতে ভালো, অনেকটা বড় মাছ, প্রায় 600-700 বললো ওয়েট হবে। তো দেখতে পাচ্ছ চাকাগুলো কতটা করে মোটা। আর পেটের মধ্যে, মাছের পেটের মধ্যে অনেকটা ডিম ছিল, যা স্বাদ যে কী বলবো, খুব সুন্দর খেতে ডিমগুলো। আর মাছটাও খুব সুন্দর খেতে। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে। তো এদিকে আমি কি করছিলাম, কুমড়ো ফুলের বড়া, তারপরে হচ্ছে যে মশলাটা করছিলাম, ওগুলো করার আগেই ভাতটা বসিয়ে রেখেছিলাম, যাতে আমার এই টুকটাক কাজগুলো করতে করতে ভাতটা হয়ে যায়। ভাজলে যেমন ইলিশ মাছের তেলটা দিয়ে ভাত খেতে ভালো লাগে, কিন্তু ভাপা করলে দেখবে ইলিশ মাছের স্বাদটা আরও টেস্টি হয়, মানে স্বাদটা খেতে বেশ ভালো লাগে। আর ভাজলে কী হয়, মাছের তেলটা বেরিয়ে যায়, অতটাও স্বাদ লাগে না। ভাপা করলে কিন্তু মাছের স্বাদটা খুব ভালো লাগে। তো এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে আর তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। তো আমি যখন ইলিশ মাছ রান্না করি এইরকমভাবেই রান্না করি। তো আজকে একটা নতুন জিনিস অ্যাড করেছি, সেটা হলো পোস্ত। আমি কিন্তু এইভাবেই রান্না করি, আর একদম কি বলবো, ছাঁকুনি করে ছেঁকে, তো কি করেছি, ওই সর্ষের খোসাগুলো একদম বাদ দিয়ে রান্নাটা করছি। আর অল্প অল্প একদম মাখা মাখা গ্রেভি রাখবো, কারণ তেলটা যেটা বেরিয়েছে ওটা দিয়েই তো অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। আর কুমড়ো ফুলের বড়া করেছি। তো চলো ওদিকে মাছটা বসিয়ে দিয়ে আর এদিকে টেবিলটা আমি পরিষ্কার করে নিই। আর অনেক বাসনও জড়ো হয়ে গেছে, কিন্তু আমার মাজতে ইচ্ছা করছে না, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, মানে আমার পাতকোতলাটায় না পাই যাচ্ছে না। তো ভাবছি যে রান্নার পরে আমি বাসনগুলো কী করে মাজবো, মানে এত পরিমাণে রোদ্দুর লাগে, এখনই এরকম কষ্ট হচ্ছে। জানি না জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে আমি কি করব, কিভাবে থাকবো, আমার এখন থেকেই চিন্তা হচ্ছে যে আমি গরমটা কিভাবে কাটাবো। খুব কষ্ট হয় ঘরের মধ্যে গরম, বিশেষ করে রাত্রিটা আমার খুব কষ্ট হয়। যাই হোক, এখন তো ঠিক আছে, যখন আসবে তখন দেখা যাবে, ঠিক ভগবান পার করে দেবে। তো এখন এই টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। এখানেই তো সব রান্না হয়ে গেলে এখানটা গুছিয়ে রাখবো, তাই টেবিলটা একটু পরিষ্কার করে মুছেও নিলাম। আর কয়েকদিন ধরে জলের বোতলগুলো খালি ছিল, সেই মাসিমণির ওখানে গিয়েছিলাম, তার আগে ভরেছিলাম, তারপর থেকে ভরাই হয়নি। হাজব্যান্ড শুধু মানে কি বলবো, করছে যে বোতলে, একটা জলের বোতলে জল নেই, বিরক্ত লাগছে। তাই রান্না করতে করতে কী করেছি, জলের বোতলগুলো, যে কটা জলের বোতল ছিল সব ভরে রেখেছি, যাতে জল খেতে সুবিধা হয়। আর এদিকে আমার ইলিশ মাছটাও হয়ে গেছে। তো চলো এখন চাটনিটাও করে নিই। আর আগেরবারে আমটা কেটেছিলাম পাকা, আর এইবারেও আমটা যেটা কেটেছি সেটাও একটু হলুদ মতো হয়ে গেছে। তো পাকাটা কি বলো তো, রোদ্দুরে থেকে থেকে একদম হলুদ মতো হয়ে গেছে। তো এটা তবু একটু আছে, কিন্তু আগেরবারে যে আমটা কেটেছিলাম একদমই হলুদ ছিল। তো 5 ফোড়ন দিয়ে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিয়ে আর এতে জল দিয়ে দেবো, একটু সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে নামিয়ে নেবো। তো আমি চাটনি এইভাবেই করি। তো আমের কি বলো তো, আমের যদি একটু আঁটি হয়ে যায় না, চাটনি করলে বেশ খেতে ভালো লাগে। আর এটা যেহেতু কচি আম, কিন্তু কি বলো, জল ঢাললেই একদম গলে যায়, বেশিক্ষণ রাখি না, তাও অল্প একটুখানি সেদ্ধ করি, তাতেই একদম গলে যায়। কচি, কিন্তু আবার হলুদ হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে তো রান্নাবান্না সব হয়ে গেছে আমার।
তো বাসন ভেবেছিলাম মাজবো না করে রেখেই দিচ্ছিলাম, আবার ভাবলাম না সেই বিকালে আমাকেই মাজতে হবে মশার কামড়ে। তাই বাসনগুলো এখন মেজে নিলাম, মেজেই গামলার মধ্যে সব উপর করে দেবো। আর আজকে তো মেয়ে ভাত খেয়ে যায়নি, তো এখন আমি খাবো না, হাজবেন্ড যদি খায় ওকে খেতে দিয়ে দেবো, ও গেছে কাজে, এখনও আসেনি, ওরা আস্তে আস্তে মানে 2:30 বাজবে বললো, তারপরে খাওয়া দাওয়া করে মেয়েকে আনতে যাবে। তো মেয়ে এলে আমি খাবো, এখন খাবো না। তো বাসন কয়েকটা জল ঝরে গেছিলো, সেগুলোই এখন গুছিয়ে রাখছি। মেয়ে বলে আমাকে খেয়ে নিতে, তুমি বসে থাকবে না, তুমি খেয়ে নেবে, কেন এতক্ষণ বসে থাকো। কিন্তু দেখো মেয়েটা খেয়ে যায়নি, আমি কি করে খাই বলো। সকালে যদি ভাত খেয়ে যায় তখন আমি খেয়ে নিই, কিন্তু যেহেতু ভাত খেয়ে যায়নি তাই আর খেতে পারলাম না। তো কয়েকটা সবজি বাজার করে এনেছিলো, সেগুলোই এখন ফ্রিজে ঢুকিয়ে রাখছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।